প্রায় সপ্তাহখানেক ধরে মাথা ঘুরছে, বমি বমি ভাব, কিছু খেতে পারি না, কেমন যেন গন্ধ। ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করাতেই জানতে পারলাম আমি প্রেগনেন্ট। কথাটা শুনে কি বলে উঠে দাঁড়ালাম, নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। বিষয়ে অবাক হয়ে সেখানে খেতে দিলাম। আমার নাম নাজমা আক্তার। পড়াশোনা MA কমপ্লিট করেছি। 5 ভাইয়ের 1 বোন। বাবা সরকারি চাকরি করে, 3 ভাই বাইরে থাকে, 2 ভাই কলেজে পড়ে। আমাকে সবাই ভালোবাসে। 5 ভাইয়ের একমাত্র বোন যে আমি, তাই। আমি দেখতে সুন্দরী না, গায়ের রং শ্যামলা, তবে চেহারা আকর্ষণীয়। সবাই বলে চেহারায় নাকি মায়া আছে, দেখলে শুধু দেখতে মন চায়। MA কমপ্লিটের পর বাবা আমার বিয়ের জন্য তাড়াহুড়ো করেছে। ভাইয়ের সাথে কথা বলে শুনে ভাইয়েরা রাজি হয়ে গেল বিয়ে দেওয়ার জন্য। সবার একই কথা, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, এখনই উচিত আমাকে বিয়ে দেওয়া। তাই পাত্র দেখা দেখি চলছে। এভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। আজ ঘটক এসেছে বাবার সাথে কথা বলতে। বাবা বারান্দায় বসেছিলেন। ঘটক বলল, একটা ছেলের সন্ধান পেয়েছি। ছেলে সৌদি আরব থাকে, বাবা নেই, মা আছে। ছেলেরা 6 ভাই 3 বোন। ছেলে 2 নম্বরে পড়ে, আর্থিক অবস্থা ভালো। এই এলাকায় খোঁজ নিয়ে দেখলাম, সবাই বলে ছেলে ভালো, তবে একটাই সমস্যা। বাবা বলল, কি সমস্যা সেটাও বলে ফেলুন। ঘটক বলল, আসলে কথা হচ্ছে ছেলে পড়াশোনা জানে না। আপনার মেয়ে MA পাশ করেছে, কিন্তু ছেলে লেখাপড়া করেনি, নিজের নামটা শুধু লিখতে পারে। এখন আপনি যদি বলেন তাহলে কথা আগে বাড়াতে পারি। বাবা বলল, পড়াশোনা ম্যাটার করে না, যদি ছেলে ভালো হয়, ছেলের ফ্যামিলি ভালো হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। ঘটক বলল, আগামীকাল চলুন, দেখে আসবেন। যদি আপনার ভালো লাগে তাহলে কথা আগে বাড়াবো। বাবা সম্মতি দিয়ে সেদিন ঘটক চলে গেল। পরের দিন বাবা ঘটকের সাথে ছেলের বাড়িতে গেল। ছেলে তখন ছুটিতে এসেছে 3 মাসের। সেদিন ছেলের সাথেও দেখা হলো। ছেলেকে দেখে, ছেলের বাড়িঘর দেখে বাবার পছন্দ হলো। ডিসিশন নিলেন আমাকে ওখানে বিয়ে দিবে। আমরা ভাই বোন সবাই বাবাকে সম্মান করি। ওনার মুখের উপরে কোনো কথা বলি না। উনি যার ডিসিশন নেন সেটাতে আমরা সম্মতি জানাই। বিয়ের ব্যাপারেও তাই হলো, কিন্তু আমি মনে মনে খুশি ছিলাম না। আমি একজন MA পাস মেয়ে, যার সাথে বিয়ে হচ্ছে সে কিছুই জানে না, যাকে বলে বকলাম। মূর্খকে আপনারা কি বলেন জানি না, আমাদের বাসায় বলে বকলম। ছেলে আমাকে দেখে পছন্দ করলো, কিন্তু ছেলের মা আর বাবি কেমন যেন গম্ভীর। ছেলের বাবি চুপিচাপি বলছে, মা মেয়ে তো শ্যামলা। ছেলে মা চোখের ইশারা চুপ থাকতে বলল। আমাদের আর্থিক অবস্থা সবকিছু দেখে ওনারা রাজি হয়ে গেলেন। বিয়ের দিন তারিখ ঠিক হলো। দেখতে দেখতে সেদিনও চলে এলো। আজ আমার বিয়ে। খুব ধুমধামের সাথে আমার বিয়ে হলো। আমার বাবা 1 ট্রাক ফার্নিচার দিলেন আমার সাথে। তা পেয়ে আমার শাশুড়ি খুব খুশি। আজ আমাদের বাসর রাত। বড় ভাবি সুন্দর খুব করে সাজিয়েছেন। সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। রাত 11টার দিকে আমাকে বাসর ঘরে দেওয়া হলো। তার আধা ঘন্টা পরে আমার স্বামী হাবিব রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। অচেনা জায়গা, অপরিচিত মানুষ। আমি খুব ঘাবড়ে আছি। হাবিব ধীরে ধীরে এসে আমার সামনে বসলো। তখন আমি বড় ঘুমটা দিয়ে বসে আছি। কিছুক্ষণ অপেক্ষা করে হাবিব ঘুমটা সরিয়ে আমাকে দেখে আমি চোখ বন্ধ করে আছি। হাবিব খুব নরম সুরে বলল, চোখ বন্ধ করে আছো কেন? আমাকে দেখবে না? আমি কিন্তু তোমাকে দেখছি। আমি কোনো প্রতি উত্তর করলাম না, কারণ আমার খুব লজ্জা লাগছিল। হাবিব বলল, বুঝতে পেরেছি, তোমার লজ্জা করছে। নিজের স্বামীর কাছে লজ্জা থাকতে নেই। এবার হাবিব ধীরে ধীরে আমার একটা হাত চেপে ধরল। ওর পরশে শরীরে যেন বিদ্যুৎ নিয়ে শিহরে উঠল। আমার পুরো শরীর কাঁপছে। হাবিব ধীরে ধীরে আরও কাছে আসছে। ও যত কাছে আসছে ততই আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। হার্টবিটের শব্দটা ততই জুড়ে ছিল, হাবিব পর্যন্ত শুনতে পাচ্ছে। হাবিব বলল, তোমার হার্টবিট এত তেজ চলল কেন? আমি তো কিছুই আরম্ভ করিনি। আমি তখনও নিশ্চুপ। হাবিব বলল, সেই কখন থেকে আমি কথা বলে যাচ্ছি, তুমি একটু টু শব্দ পর্যন্ত করছো না। শুনেছি তুমি কলেজে পড়েছো, তাহলে তো এত লজ্জা পাওয়ার কথা না। আমি বললাম, নারীর লজ্জাই নারীর অহংকার। কলেজে পড়লে লজ্জা চলে যাবে এমনটা কিন্তু নয়। হাবিব বলল, যা হোক, এতক্ষণে তোমার মুখে কথা ফুটলো, যাই বলো, তোমার কণ্ঠ খুবই সুন্দর। একটা কথা জিজ্ঞেস করি? আমি বললাম, জি করুন। হাবিব বলল,
আমি তোমার স্বামী হওয়ার যোগ্য না, তারপরও কিন্তু তোমার স্বামী হয়ে বসে আছি। কারণ আমি মূর্খ, পড়াশোনা করিনি, 16 বছর বয়সে সৌদি আরব চলে যাই। প্রশ্ন হলো, তুমি আমাকে স্বামী হিসেবে মানো নাকি সবার জোরাজোরিতে আমাকে বিয়ে করেছ? আমি তো দ্বন্দ্বে পড়ে গেলাম, কি বলি এখন? সত্যিটা বললেও মনে কষ্ট পাবে। আমি চুপ করে আছি দেখে হাবিব বলল, কি ব্যাপার, চুপ করে কেন, উত্তর দাও। আমি বললাম, কেউ জোর করছে কি না সেটা বলতে পারবো না। আমাদের বাড়িতে বাবার কথাই শেষ কথা, তাই বাবা যেটা বলে সেটাই আমরা মেনে নেই। এই বিয়ে আমার সম্মতিতে হয়েছে। আপনাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি। আপনি যেমনই হন তাতে আমার কিছু যায় আসে না। বর্তমান আপনি আমার স্বামী, সেটাই আমার কাছে অনেক বেশি। আমার কথায় হাবিব খুশি হয়ে আরও কাছে এসে গা ঘেঁষে বসেছে। তারপর আমাকে বলল, সত্যি বলছি, তোমাকে পেয়ে আমি খুব খুশি। আজ আমাদের বাসর রাত, এই রাতে আমি তোমাকে কাছে পেতে চাই। ওর কথায় আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে নিলাম। আমি চুপ করে আছি দেখে হাবিব ভাবল আমারও সম্মতি আছে, তাই আর দেরি না করে আমাকে জড়িয়ে ধরে শুইয়ে দিল। আমি লজ্জায় চোখ বন্ধ করে নিলাম। হাবিব আমাকে বুকে নিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে আমাকে কিস করতে থাকে। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেলাম। লজ্জা শরম ভুলে গিয়ে আমি হাবিবকে জড়িয়ে ধরি। অনেক রাত পর্যন্ত হাবিব আমাকে খুব আদর করলো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি। বিয়ের পরে আরও কি কি বাকি ছিল সেগুলো সম্পূর্ণ হলো। তারপর শুরু হলো জীবনযাত্রা। আমার শাশুড়ি বড় বউকে খুব ভালোবাসেন, আমাকে তেমন না। কথায় কথায় দোষ ধরে, রান্না করলে বলে ভালো হয় না, প্রত্যেক কাজে দোষ ধরে। আমার স্বামী অনেক ভালো, আমাকে সে অনেক ভালোবাসে। মাঝে মাঝে মায়ের কথাও ধরে, তিনি মাকে খুব সম্মান করেন, তাই মায়ের কথা ফেলতে পারেন না। দুঃখে কষ্টে দিন যেতে থাকে, সব সময় শাশুড়ির কথা শুনতে হয়। প্রায় 3 বছর হতে চলল আমার বিয়ে হয়েছে, এখনো মা হতে পারলাম না। তার জন্য সবাই নানান রকমের কথা বলে। আমার শাশুড়ি প্রায় সময় কুচা মেরে কথা বলে। বড় বাবির এক ছেলে এক মেয়ে আছে, আমার কোনো ছেলে মেয়ে নেই। আল্লাহ পাক জানেন কবে আমি মা হতে পারবো। কেউ বুঝে না আমার দুঃখ। আমার স্বামী তখনও বিদেশে। আমার শাশুড়ির বংশের ওয়ারিশ চায়, তাই আমার হাজব্যান্ডকে প্রত্যেক বছরের মাথায় 2 মাসের ছুটিতে আসতে বলতো, কিন্তু তাতেও কাজ হলো না। ডাক্তারের কাছে নিয়ে যায় আমাকে দেখার জন্য আমার কোনো সমস্যা আছে কিনা। ডাক্তার চেক আপ করে বলল কোনো সমস্যা নেই, উনি একদম নর্মাল। তারপরও আমার শাশুড়ি আমাকে দোষারোপ করত। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল, আমি এখনো মা হতে পারিনি। আগে তো ইশারায় কুচা মারত, এখন সামনাসামনি বলে আমি নাকি বাঞ্জা। ডাক্তার বললে কি হবে, তোর ভেতরে দোষ আছে, তাই মা হতে পারছিস না। সবাই শুধু আমাকে বলে, একবারও কেউ চিন্তা করে না হয়তো আমার স্বামীর ভিতরে কোনো দোষ আছে। বড় ভাবি অনেকবার বলেছে কপাল খারাপ, তাই চুপ করে থাকতাম। এদিকে আমার শাশুড়ি ছেলে কান ভাঙাতো, তোর বউ ভালো না, বিয়ের আগে হয়তো কিছু করেছে, তা না হলে বাচ্চা কেন হচ্ছে না, তুই একটা বিয়ে কর। আমার স্বামী প্রথম প্রথম শাশুড়ির কথা না মানলেও এখন কিন্তু মানে। আমার সাথে ঠিকভাবে কথা বলে না, কেমন যেন এড়িয়ে চলে। যখন শরীরের চাহিদা মেটানোর প্রয়োজন পড়ে ঠিক তখনও খুঁজে আমাকে। প্রায় সময় তো গায়ে হাত তুলে খুব বিশ্রীভাবে গালি দেয় আমার ফ্যামিলিকে নিয়ে। অসহায় আমি, কেউ আমার পাশে নেই। মনের দুঃখ কাউকে বোঝাতেও পারি না। এসব কথা আমি বাড়িতে কখনো বলতাম না। আমার মা বাবা ভাই যদি জানতে পারে তাহলে সাথে সাথে আমাকে নিয়ে যাবে। বিয়ের পর স্বামীর সাথে থাকাটা একটা মেয়ের ধর্ম। স্বামী যেমনই হোক, তাকে ভালো করার দায়িত্ব একটা মেয়ের। আমি হাল ছাড়লাম না, চেষ্টা করেই গেলাম। প্রতিদিন খেতে বসলে নানান ধরনের কথা শুনতে হয়। আমি নাকি খাবার বেশি খাই, কোনো কাজ করি না, শুধু অন্ন ধ্বংস করতে এসেছি এ বাড়িতে। আরও কত ধরনের কথা যে শুনতে হয় সেটা বলে শেষ করা যাবে না। আমার স্বামী কোনো প্রতি উত্তর করতো না, সে যেন সবার বসে চলে গেছে। আমার বিয়ের 3 বছর পরেই আমার দেবরের বিয়ে হয়েছিল। আমার বিয়ের এখন 6 বছর চলছে, আর ওর বিয়ে 3 বছর পড়ল। আমার ছোট যারও বাচ্চা হয়েছে না। ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করানো হয়েছে। ডাক্তার বললেন ওর কোনো সমস্যা নেই, কিন্তু ও ছাড়ার পাত্রী না। আমার দেবরকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করালো।
ওকে চেক আপ করাতে জানা গেল সমস্যা ওর ভিতরে, তাই কোনোদিনও বাচ্চা হবে না। যখন আমার দেবরকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আমার শাশুড়ি অনেক ঝামেলা করেছিল, কিন্তু দুপে ঠিকলো না। আমি চুপ করে থাকলে কি হবে? আমার ছোট যা, সে চুপ থাকে না। আমার শাশুড়িকে বলল, আমরা পরের ঘরের মেয়ে দেখে সব দোষ আমাদের, আমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করানো হয়। কেন মা হচ্ছি না? আমাদের ভেতরে দোষ আছে। ডাক্তার চেক আপ করেও কোনো দোষ খুঁজে পেল না। আপনার ছেলেকে চেক আপ করাতে নিয়ে গেছি দেখে আপনি এত কথা বলছেন। এখন দোষ আপনার ছেলের ভিতরে ধরা পড়ল। মেয়ের ভিতরে দোষ আছে, ছেলেকে বলেছেন বিয়ে করতে। এখন আপনি কি বলবেন? আমার শাশুড়ি একদম চুপ হয়ে গেল, কোনো প্রতিউত্তর করল না। ওকে আর কখনো গাঠায়নি, কিন্তু আমার পেছনে লেগে থাকতো। এরই ভিতর আমার আরও দুটো দেবর একসাথে বিয়ে করলো। এখন আমরা প্রাজ্ঞা, সবাই দেখতে খুবই সুন্দরী, শুধু আমি ছাড়া। আমি একটু কম কথা বলি, তাই হয়তো সবাই আমাকে কম পছন্দ করে। সবাই ভাবে আমি অহংকারী, আসলে কিন্তু তা না। আমার স্বামী বাইরে না গিয়ে বাড়িতে থাকার ডিসিশন নিয়েছে। গরুর খামার আর মুরগির খামার তৈরি করে বাড়িতে দেখে গেল। আমার বিয়ের এখন 8 বছর চলে গেল। আমার শাশুড়ি বললেন, অনেক হয়েছে, তুই এবার বিয়ে কর। বাচ্চা হবার হলে এতদিন হয়ে যেত, কিন্তু 8 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো খবর নেই। এভাবে চলা যায় না। দেখ বাবা, আমি তোর ভালোর জন্য বলছি। আমার স্বামী আমাকে যতই অবহেলা করুক, কিন্তু সে আমাকে মনে মনে ভালোবাসে। মায়ের কথায় আপত্তি জানিয়ে বলল, দেখো মা, মানুষের জীবনে বিয়ে একটা, আমি আর একটা বিয়ে করতে পারবো না। নাজমার তো কোনো সমস্যা নেই, শুধু বাচ্চা হচ্ছে না। না মা, আমার দ্বারা সম্ভব না। প্রতিদিন মায়ের মুখে একই কথা শুনতে শুনতে একদিন হাবিব রাজি হয়ে গেল। ওর জন্য মেয়ে দেখছে আমার শাশুড়ি। আমাকে বলা হলো, তোমার ইচ্ছে হলে তুমি থাকতে পারো, না হলে ডিভোর্স নিয়ে চলে যেতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছা, তুমি কি করবে। এই কথাগুলো আমার শাশুড়ি বলেছে আমাকে। আমার স্বামী আমাকে বলল, আমার ইচ্ছে নেই বিয়ে করার, কিন্তু মা কোনোভাবে ছাড়ছে না। তুমি আমাকে ক্ষমা করো। কান্না ভরা চোখে ফেল করে তাকিয়ে আছি ওর দিকে। মুখে একটা ব্যাঙের হাসি ফুটলো আমার। কি অদ্ভুত জুতা মেরে গরু দান করছে আমার স্বামী, গা দিয়ে মলম লাগাচ্ছে। কি আজব একটা দুনিয়া। আরে আমার ভেতরে তো কোনো সমস্যা নেই, বাচ্চা না হলে কি আমার দোষ? এভাবে আরও 1 মাস কেটে গেল। একদিন রান্নাঘরে ভাত রান্না করছিলাম, উঠে বাইরে আসতে যাব, এমন সময় মাথাটা ঘুরে বমি হলো। প্রায় কয়েকদিন এমন হচ্ছে। সবাই আমাকে বলল, চিন্তায় চিন্তায় শরীর দুর্বল হয়ে গেছে তোর, ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করা। মনে প্রাণে ভাবলাম হয়তো তাই হবে। কোনো মেয়ে নিজের স্বামীকে অন্যের হাতে দেখতে পারে না। যার সাথে আমি 8 বছর সংসার করলাম, মন প্রাণ দিয়ে ভালোবাসলাম, একটি রাতের জন্য তার থেকে আলাদা থাকিনি। আমাকে মারলেও রাতে ঠিকই আমাকে বুকে নিয়ে ঘুমিয়েছে। সেই মানুষটা এখন অন্যের হয়ে যাবে, কি করে সহ্য করব আমি? এসব চিন্তায় আমি ঠিকমতো খাওয়া দাওয়া করছি না, চোখের ঘুম হারাম হয়ে গেছে। তার জন্য হয়তো এমন হচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, খাবারে কেমন যেন একটা গন্ধ লাগে, ঠিক জানি না। এখনো আমার স্বামীর জন্য মেয়ে দেখে চলেছে, কিন্তু কোথাও পছন্দ হচ্ছে না। 2 দিন পর ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সুকুমার রায় এ বাড়িতে পারিবারিক ডাক্তার। উনি আমাকে চেক আপ করে বলল, বৌমা সুখবর আছে, তুমি প্রেগনেন্ট। কথাটা শুনে কি বলে দাঁড়িয়ে পড়লাম, হতবাক হয়ে গেলাম। নিজে খানকে বিশ্বাস করাতে পারছি না। দীর্ঘ 8 বছরের আশা পূরণ হতে চলেছে, সেখানেই কেঁদে দিলাম। বাচ্চা হচ্ছে না বলে কত কথা শুনতে হয়েছে, কত অপমানিত হতে হয়েছে, স্বামীর অবহেলা, অত্যাচার, আরো কত কি। এতদিন পর আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকালো। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আমার ঘর ভাঙার আগে আবার গড়ে দিলে। আমার সাথে আমার বড় যা ছিল, ডাক্তারের কথা শুনে তিনি খুশি হলো, তবে সেটা মুখে বেশি প্রকাশ করলো না। হয়তো মনে মনে ভাবছে, বাচ্চা হচ্ছে শুনে শাশুড়ি হয়তো আমাকে বেশি আদর করবে। বাড়িতে এসে সবাই জানতে পারলো। আমার স্বামী আরো বেশি খুশি, 20 কেজি মিষ্টি অর্ডার করলো। আমার শ্বশুর বাড়ি অনেক বড় ফ্যামিলি, টোটাল 65 ফ্যামিলি এক বাড়ি।
সবাইকে দিতে হলে 20 কেজি মিষ্টিই চাই। আমার শাশুড়ি খুশি হলেও আমাকে তেমন পছন্দ করতেন না বলে আনন্দ প্রকাশ করলেন না, শুধু আলহামদুলিল্লাহ বলে চুপ হয়ে গেলেন। আমার স্বামী নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইলেন। রাতে আমাকে বুকে নিয়ে খুব আদর করলো। 8 মাসের মাথায় ফুটফুটে ছেলে সন্তান হলো। তার 2 বছর পরে আরো একটা ছেলে সন্তান হলো। সুখে শান্তিতে বসবাস করছি এখন, ভালোই দিন যাচ্ছে। আল্লাহ চাইলে সবকিছু করতে পারে, শুধু ধৈর্য ধরে থাকতে হয়। গল্পটা এখানেই শেষ করলাম।